দেখো, আজকে আমরা শুরু করছি ভাষা চর্চার প্রথম অধ্যায়, ক্লাস 7 ভাষা চর্চা। এখানে প্রথমেই আছে বাংলা ভাষার শব্দ। ঠিক আছে, বাংলা ভাষায় আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি, এখন তো মানুষ বেশিরভাগ শব্দ ইংরেজি বলতেই পছন্দ করেন। কারণ কারণ কিছুই না, শুধু ইংরেজি বলতে ভালো লাগে হয়তো তাদের, সেই জন্য বলেন। তো এবং আমরা যেটাকে শুদ্ধ বাংলা মনে করি না, সেটাও অনেকগুলো ভাষার মিশ্রণ। ভাষার মিশ্রণ কেন হয়েছে? কেন আগে সংস্কৃত ভাষা ছিল, সেখান থেকে কিছু শব্দ এসেছে। এরপরে ইংরেজরা যখন এসেছিলেন তখন সেখান থেকে কিছু ইংরেজি শব্দ এসেছে, ফরাসি, ঠিক আছে, ফ্রান্স থেকে এসব ফরাসি ভাষা, আরবি ভাষা, এই সমস্ত ভাষাগুলো মিক্স হয়ে, মানে মিশে গিয়ে বাংলা ভাষাটা, এখন আমরা যে বাংলা ভাষাটা বলি সেখানে অনেকগুলো, মানে প্রায় অনেকগুলো শব্দই আছে যেটা তোমরা নিজেও জানো না। যেটাকে শুদ্ধ বাংলা ভাষা মনে করো, সেটা কিন্তু দেখবে তার মূল শব্দ যেটা, সেটা অন্য ভাষা। ঠিক আছে, তো এখান থেকেই জানতে পারবে যে কোন ভাষাটা কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে সেই ভাষাটা এসেছে বা সেই শব্দটা এসেছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, পড়া শুরু করছি। ভাষা একটা বহতা নদীর মতো। বহতা মানে বহমান, মানে মনে করো একটা নদী বয়ে চলেছে, তো নদী বয়ে চলার সঙ্গে সঙ্গে তার জলের পরিবর্তন হয়, পাড় মাটি সমস্ত কিছুরই পরিবর্তন হয়। সেই রকম ভাষা কি হয়, অনেক দিন ধরে বলে 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 তার মধ্যেও অনেক রকম অনেক চেঞ্জ এসেছে। ঠিক আছে, নদী যেমন একদিক ভাঙে একদিক গড়ে, ভাষার ক্ষেত্রেও দেখা যায় এককালে বহুল প্রচলিত অজস্র শব্দ হয়তো অপ্রচলনের অন্ধকারে বিস্মৃত হয়ে গেল। এখন আমরা যে যে বাংলা ভাষাটায় কথা বলি, সেখানের অনেকগুলো ভাষা দেখবে, অনেকগুলো শব্দ নতুন এসেছে। অনেকগুলো শব্দ মানুষ ইংরেজিতে বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন এখন। আর তার এর আগে মনে করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বা তারও আগের কোনো লেখা যদি পড়ো, তাহলে বুঝতে পারবে তখনের বাংলাটা কেমন ছিল। ঠিক আছে, তারা শুদ্ধ ভাষায় লিখেছেন, বা যারা চলিত ভাষায় লিখেছেন তখনও, সাধারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি গল্প পড়ো, তখনের কথাগুলো একটু অন্যরকম তো মনে হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে তা সরাসরি বিদেশি ভাষা থেকে ধার করা, হয়তো নিত্য প্রচলনের মর্যাদা পেয়ে গেল। যেমন এখন অনেক কথাই, অনেক শব্দই ইংরেজির থেকে নেওয়া হয়েছে এবং সবাই বলছে, তো সেই জন্য সেটা নিত্য প্রচলনের বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে, সেটা সবাই বুঝতেও পারছে, সেটা সবাই বলছেও। ঠিক আছে, সব ভাষার মতোই বাংলা ভাষাতে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তার শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে, তাতে ভাষার ঐশ্বর্য কেবল কেবল বেড়েছে। ঠিক আছে, ভাষার যে কি আছে, মানে ভাষার যে ঐশ্বর্য আছে তা কিন্তু বেড়েছে, তার তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে মোটেই পড়েনি মোটেই। একথা ঠিক যে গোটা পৃথিবীতে বহু ভাষা বিপন্নতার মুখে, কিন্তু ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কট্টর ও অনুদার গোঁড়ামি মোটেই কাজের কথা নয়। মানে যে ভাষাটা, যে শব্দটা এসছে তাকে তাকে অ্যাকসেপ্ট করো। ঠিক আছে, বলছে যে আমরা এই ভাষাতেই কথা বলবো, আমরা শুধু একদম বিশুদ্ধ বাংলাতেই কথা বলবো, আর কোনো ভাষা আমরা গ্রহণ করব না, এটা ঠিক নয়। এক সময়ে আরবি ফার্সি ভাষার অভিঘাতে অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলা ভাষার অবসান ঘটবে, অথচ আজ বাংলা শব্দভাণ্ডারে একটা বড় অংশই আরবি ও ফার্সি শব্দে ভরা। এমনকি কলম বা হাওয়া বা চশমা বা চাকরি শব্দগুলো যে আদতে বাংলা নয় মনেই হয় না। ঠিক আছে, এই যে দেখো, কলম, হাওয়া, চশমা, চাকরি, এগুলো কিন্তু বাংলা নয়, এগুলো অন্য ভাষা। এক সময়ে আরবি ফার্সি রাজভাষা ছিল,
মানে রাজারা আরবি ফার্সিতে কথা বলতেন। অনেক রাজা যেমন মুঘল শাসকরা ছিলেন, তারা অনেক তাদের কাব্যগ্রন্থ বা তাদের যে সমস্ত লেখা পাওয়া যায় সেগুলো কিন্তু আরবি ফার্সি এই ভাষাতেই পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, আরবি ভাষা কোনটা? যেটা আরব দেশ থেকে এসেছে। ফার্সি ভাষা যেটা ফরাসি দেশ থেকে এসেছে। ঠিক আছে? মানে আরব দেশের ভাষা, আরব আরব দেশ থেকে যে ভাষাটা উঠে এসেছে, মানে তখনকার দিনে কি হতো, অনেক সবাই ব্যবসা বাণিজ্য করতে অন্য অন্য দেশে যেত। তো সেই জন্যই কি হতো, একজনের ভাষা আরেকজনের মধ্যে দিয়ে করে অনেক অনেক দেশে চলে গেছে। তারপরে তো অন্য দেশ থেকে যখন অন্য রাজারা এসে ভারতবর্ষ দখল করলো, তখন তাদের যে ভাষাটা ছিল তা সেটা আমাদের এখানের ভাষার সঙ্গে মিশে গিয়ে একটা মিক্স ভাষা তৈরি করেছে। আমরা এখন যে কথাগুলো বাংলা বলে জানি, আদতে সেই শব্দগুলো বাংলা ভাষা মানে বাংলা ছিল না, অন্য ভাষা থেকে গৃহীত। ঠিক আছে? ব্যবসা বাণিজ্যের যে ভাষা, এই প্রতিপত্তির কারণ সেটাই। পরে সেই জায়গা নিয়েছে ইংরেজি। আগে ছিল আরবি ফার্সি, তারপরে যখন ইংরেজরা এসেছে, যখন মুঘলরা এলো, তখন তারা আরবি ফার্সি বলতো। তো তাই তখন আরবি ফার্সি ছিল রাজাদের ভাষা। তারপরে কারা এলো? ইংরেজরা এলো। ঠিক আছে? তোমরা ইতিহাস বইটা তো পড়ছো এখন, মুঘলদের তোমরা 7 ক্লাসে এখন মুঘলদের কথা পড়বে, মুঘল সাম্রাজ্যের কথা পড়বে। তারপরে ক্লাস 8-এ গিয়ে তখন ইংরেজদের কথা পড়বে, পলাশির যুদ্ধ। ঠিক আছে? এগুলো 8-এ গিয়ে পড়বে। তো তখন তারপরে কে এলো? ইংরেজরা এলো এবং তখন থেকে ইংরেজি সেই জায়গাটা নিয়ে নিল। অন্য ভাষা থেকে শব্দ ধার করা কোনো লজ্জার বিষয় নয়, বরং সেটাই একটা জীবিত ভাষার লক্ষণ। অন্য ভাষার শব্দ সম্ভার একটি ভাষার শব্দভাণ্ডারকে শুধু সমৃদ্ধই করে না, সেই ভাষার ভাব আর অর্থ প্রকাশের পরিধি ও সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে। ঠিক আছে? মনে করো বাংলায় যে কথাটা বলতে অনেকগুলো শব্দ ব্যবহার করতে হয়, ইংরেজিতে একটা শব্দের মধ্যে দিয়ে করেই প্রকাশ করা যায়। তো সেই জন্য অত বড় একটা শব্দ না বলে, অত বড় অনেকগুলো শব্দ না বলে বা একটা বাক্য না বলে একটাই শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা ইংরেজি হোক, ফার্সি হোক বা আরবি হোক। ঠিক আছে? সেই জন্যই কি হচ্ছে, অন্য ভাষার থেকে শব্দ গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, বাংলা ভাষায় পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ ভাবের আদান প্রদান করে। এই ভাষার সাহিত্যিক ঐতিহ্য ঈর্ষণীয়। এই ভাষার সাহিত্যিক ঐতিহ্য মানে এখানে যে সমস্ত কবিরা কবিতা, গল্প, নাটক সমস্ত রচনা করেছেন, সেটা কিন্তু অন্য অনেক ভাষার থেকে অনেক ভালো। ঠিক আছে? তার ঐতিহ্য ঈর্ষণীয়, মানে অন্য ভাষায় লেখক বা অন্য ভাষার যে সাহিত্য আছে সেটা থেকে ঈর্ষা করার বিষয়, মানে তার থেকে অনেক ভালো। আর এই ঐতিহ্য তৈরি হয়েছে বিভিন্ন উৎস থেকে, অসংখ্য শব্দ ঋণ বাবদ গ্রহণের সূত্রে। ঠিক আছে? এই ঐতিহ্য মানে যারা লিখেছেন, বাংলা ভাষায় লিখেছেন, তারা সেই সমস্ত শব্দ তো ব্যবহার করেছেন। তো সেই সমস্ত শব্দ ব্যবহার করেছেন এবং সেগুলো ব্যবহার করে লিখেছেন বলেই এই লেখাগুলো এত ভালো হয়েছে। ঠিক আছে? বাংলা ভাষা কোথা থেকে এসেছে? তাহলে এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবে সংস্কৃত থেকে এসেছে। আগে সংস্কৃত চলতো, তারপরে সংস্কৃত থেকে বাংলার অনেকগুলো শব্দ সংস্কৃতের সঙ্গে মিল হয়, তাই না? অনেকগুলো শব্দের মিল আছে। এই ভুলটা অনেকেই করে। বাংলা সহ ভারতের বিভিন্ন প্রদেশের বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকেও বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। বাংলা সহ অন্য অনেক ভাষা আছে যেগুলোকে বলা হচ্ছে নতুন ভারতের, ঠিক আছে, আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই ভাষাগুলি আজকের চেহারা পেয়েছে। বেদ যে ভাষায় রচিত, সেই ছান্দস বা বৈদিক ভাষাকেই বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। কালক্রমে এই ভাষা যত ছড়িয়ে পড়তে থাকলো, ততই বিভিন্ন স্থানে আলাদা আলাদা প্রভাবে ছান্দস ভাষাও নানা রকম রূপ নিতে লাগলো। ঠিক আছে? এই স্তরটিকেই বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ। এই ভাষাগুলি সাধারণভাবে নাম দেওয়া হলো প্রাকৃত ভাষা। তাহলে মধ্য ভারতের যে সমস্ত মানে কাব্যগ্রন্থ বা যে সমস্ত গ্রন্থ পাবে যার মধ্যে দিয়ে ইতিহাস জানা যায়, ঠিক আছে, মধ্য ভারতের ইতিহাস জানা যায়, সেই গ্রন্থগুলোর প্রায় বেশিরভাগই ছিল দুটি ভাষার, পালি আর প্রাকৃত।
তাহলে এখানে সেই মধ্য ভারতীয় আর্য ভাষাটাকে কি বলা হচ্ছে? প্রাকৃত ভাষা। খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজনে ছান্দস ভাষার আদর্শে পাণিনি নামে এক পণ্ডিত মানুষ সব সময়ে প্রচলিত ভাষা সংস্কার করেন। সংস্কার করা হলো বলেই এই ভাষার নাম হলো সংস্কৃত। ঠিক আছে, তাহলে এই সেই ভাষাটার ছান্দস ভাষাটাকে কি করলো? পাণিনি নামের একজন পণ্ডিত মানুষ। পাণিনি কিন্তু অনেক অনেক বই রচনা করেছেন। তো তিনি কি করলেন? সেই ভাষাটিকে সংস্কার করলেন, আর সংস্কার করা হলো বলেই তার নাম কি হলো? রাখা হলো সংস্কৃত। সুতরাং সেই অর্থে সংস্কৃত একটি কৃত্রিম ভাষা। বাংলা ভাষার জননী কিন্তু এই প্রাকৃত ভাষাগুলি। তাহলে সংস্কৃত ভাষা নয়, বাংলা ভাষার কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? প্রাকৃত ভাষা থেকে। মনে থাকবে। তাহলে যদি বলে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে, তখন কিন্তু বলতে হবে প্রাকৃত ভাষা থেকে। তখন কিন্তু যদি বলো যে সংস্কৃত ভাষা, তখন কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তবে অন্য যে কোনো প্রাদেশিক ভাষার মতোই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অত্যন্ত 40% জুড়ে সংস্কৃত শব্দই রয়েছে। কারণ সংস্কৃত শব্দটাই তো যে প্রাকৃত ভাষা ছিল, সেই ভাষাটির সংস্কার করে সংস্কৃত হয়েছে, আর প্রাকৃত ভাষাটির থেকে আরো বিকৃত হয়ে বাংলা ভাষা হয়েছে। তো সেই জন্যই সংস্কৃত আর বাংলার মধ্যে কিন্তু অনেক মিল দেখতে পাওয়া যায়। তাহলে সংস্কৃত আর বাংলার মধ্যে 40% মানে 100টা শব্দের মধ্যে 40টা শব্দই পাওয়া যাবে এমন, যে সেগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে। ঠিক আছে, এরপরে এই প্রাকৃত ভাষাগুলি পরবর্তী সময়ে অপভ্রংশ, অবহট্ঠ প্রভৃতি স্তর পেরিয়ে আজকের নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম দিয়েছে। অহমিয়া বা ওড়িয়া, অহমিয়া কোথাকার ভাষা? আসামের ভাষা। ওড়িয়া উড়িষ্যার ভাষা। এগুলো কিন্তু অহমীয় যদি শোনো, অসমিয়া বা অহমিয়া, অসমিয়া, আচ্ছা ওরা অসমিয়া ভাষা কিন্তু বাংলা ভাষার মতোই, তার বর্ণগুলো দেখবে প্রায় বাংলা ভাষার মতোই। ঠিক আছে, বটার মাঝে একটু কাটা থাকে, এরকমের দুই একটা দেখতে পাবে অন্য রকমের, কিন্তু অসমিয়া ভাষাটার লেখা যে শব্দগুলো সেগুলো প্রায় বাংলা ভাষার মতোই, এবং তারা যে কথাগুলো বলে সেগুলো অনেকটা বোঝা যায়। ঠিক আছে, সেম ওড়িয়াও বোঝা যাবে বাংলা ভাষার মতোই, মানে তাদের মধ্যে সাদৃশ্য দেখা যায়। যদিও সেম নয়, একই নয়, কিন্তু অনেক সাদৃশ্য আছে। বাংলা ভাষারও জন্ম এইভাবে মাগধী প্রাকৃত থেকে হয়েছে বলেই পণ্ডিতেরা মনে করে। ঠিক আছে, মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। কিন্তু আর্যরা আসার আগেও তো এদেশে অন্য মানুষেরা ছিল। তারা পূর্ব ভারত তথা বাংলায় আর্যদের আগমন ঘটেছে অনেক পরে, গুপ্ত যুগে। এই যে প্রাগার্য মানুষেরা, তাদের ভাষার বেশিরভাগ শব্দই এখন প্রচলনের আড়ালে হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়া ইতিহাস কয়েক হাজার বছরের, তবু তারই মধ্যে কিছু শব্দ রয়ে গেছে। শিকড়ের দিক থেকে কোনো শব্দ অস্ট্রিক, কিছু দ্রাবিড়, কিছু বা মঙ্গলয়েড। ঠিক আছে, এই শব্দগুলি বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন শব্দাবলী। খাঁটি দেশি শব্দ একমাত্র এগুলোকেই বলা চলে। দেখো, খাঁটি দেশি শব্দ: ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোঁপা, টোপর, চট, ডিঙি, ঘুড়ি, ঘ্যাঁট, চাল, শিকড়, কচি, দর, ছড়ি, মুড়ি, ঢেঁকি, লাঠি, তেঁতুল, চিংড়ি, কাতলা, ফিঙে, দোয়েল, ঘোমটা, গাড়ু, কলা, ঝড়, ঝিলিক, ঢিল, ঢেলা, ডেলা, বাদুড়, গাদা, পাল্টা, বাখরি, চিত, চাটাই, ছাঁট, ডাক, গুমট, ভরসা, ডাব, বোমা, ঝাড়, খড়, কুলা, ডাগর, খেয়া প্রভৃতি। এর মধ্যে কোন কোন শব্দগুলোর মানে জানো না? ডিঙি তো ছোট নৌকো জানো, ঘুড়ি ওড়াও। ঘ্যাঁট হচ্ছে অনেক রকম সবজি দিয়ে করে রান্নার তরকারি। ধামা জানো, ধামা ভরা কি আছে, ধামা ভরে ধান রাখে, ঢোল বাজায়। মাঠ জানো, ঝাঁটা, খোঁপা, টোপর, চটের বস্তা, ওইটা হলো চটকল, তাই না? চাল, শিকড়, কচি, দর মানে দাম দর। ছড়ি জানো তো মারা হয় যেটা দিয়ে করে, ঢেঁকি, মুড়ি,
লাঠি এগুলো তো জানো, তেঁতুল, চিংড়ি, কাতলা, ফিঙে, দোয়েল এগুলো পাখির নাম, ঘোমটা, গাড়ু, কলা, ঝড়, ঝিলিক, ঝিলিক মানে আলোক ছটা, ঠিক আছে। ঢিল, ঢেলা, ডেলা এগুলো তো জানো। ডেলা কোনটাকে বলা হয়? একটা কোনো কিছু কাদা দিয়ে করে কি হয়, একটা ডেলা তৈরি করে, যে কাদা হোক, লাড্ডু পাকানো, সেগুলোকে ডেলা বলা হয় একটা একটা। বাদুড়, গাদা, গাদা মানে কোনো কিছু একসঙ্গে জড়ো করে রাখা। পাল, নৌকার পাল হয়। পাল্টা, পাল্টা মানে বদলি। বাখরি, চিত, চাটাই, চাটাই তো জানো, মাদুরের মতো। ছাঁট, ডাক, গুমোট, ভরসা, ডাব, বোমা, ঝাড়, খড়, কুলা, ডাগর, খেয়া। একই সঙ্গে ধেই ধেই, হাঁসফাঁস, লটপট, মিটিমিটি এগুলো ধন্যাত্মক বা অনুকরণ শব্দগুলো খাঁটি দেশি শব্দ। আচ্ছা, ধন্যাত্মক শব্দ কোনগুলো? যেগুলোতে কি বোঝায়, কোনো একটা শব্দ, মানে শব্দ হচ্ছে যেন, যেমন কি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কেমন শব্দ, ঠিক আছে। তো সে মানে একটা কোনো বোঝাচ্ছে, একই শব্দ দুইবার ব্যবহার করছে, মানে একই শব্দ বা একই রকম শব্দ, সেগুলোকেই ধন্যাত্মক শব্দ বলছে। ভাব প্রকাশের নিখুঁত মাধ্যম হিসাবে এই শব্দগুলির জুড়ি মেলা ভার। এরপরে আছে তৎসম শব্দ। আচ্ছা, তৎসম শব্দ আর এরপরে আছে তদ্ভব। এইগুলো আমরা পরের আরেকটা ক্লাসে করে নেব, ঠিক আছে। তো এগুলো করলে বুঝতে পারবে তৎসম শব্দ থেকে মানে সংস্কৃতর ভাষা থেকে অপরিবর্তিত হয়ে যেগুলো বাংলায় গৃহীত হয়েছে সেগুলো তৎসম, আর তারপরের গুলো আছে তদ্ভব, ঠিক আছে। তো এই তিনটাই হচ্ছে মোটামুটি। তারপরে হচ্ছে অন্য মিশ্র ভাষা আছে, ঠিক আছে, আরও অনেক রকমের শব্দ আছে। তো এই শব্দ প্রথমে হলো খাঁটি দেশি শব্দ। খাঁটি দেশি শব্দ কোনগুলো সেগুলো মনে রেখো, পরের দিন তৎসম, তদ্ভব, তারপরে মিশ্র শব্দ আছে, ঠিক আছে। আরও অনেক শব্দ নিয়ে করে আলোচনা করব আমরা পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।